2003 সালের 8ই জুলাই আনুমানিক সন্ধ্যা 6টা থেকে 6টা 30-এর মধ্যে ঢাকা সদরঘাট হতে 2000-এর মতো যাত্রী এবং বোঝাই করা মালামাল নিয়ে ভোলা জেলার লালমোহন উপজেলার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এমবি নাসরিন 1 নামের একটি 3 তলা বিশিষ্ট ফেরি। তৎকালীন সময়ে ঢাকা থেকে ভোলা যাওয়ার সবচেয়ে সহজ এবং ইকোনমিক্যাল উপায় ছিল নদীপথে যাওয়া। ফেরিতে যাওয়া এই 2000 মানুষের মধ্যে কেউ হয়তো ছিল অফিস ওয়ার্কার, কেউ গার্মেন্টস শ্রমিক অথবা কেউ দিনমজুর। সবাই সবার বাসায় ফেরার জন্য আপনজনদের সাথে দেখা করার জন্য উৎসুক হয়ে অপেক্ষা করছিল। কিন্তু আসল সমস্যার উদয় হয় রাত 10টায়, যখন ফেরিটি চাঁদপুরের ত্রিমোহনার কাছাকাছি পৌঁছায়। দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য ছোট বড় সকল নৌযানকে এই রাস্তা দিয়ে যেতে হয়, যেখানে এই ত্রিমোহনার অবস্থান। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া এই 3 নদীর স্রোত এসে মিলিত হয় এই ত্রিমোহনায়। এই জায়গাটিকে ত্রিমোহনা বা বোলহেডও ডাকা হয়, তবে আঞ্চলিক মানুষের কাছে এটি কুরাইল্লার মুখ নামে বেশি পরিচিত। আনুমানিক রাত 10টায় ফেরিটি চাঁদপুরের 3 নদীর মোহনা বা মোলহেড পার করার সময় পানির অতল গভীরে 2000 যাত্রী নিয়ে তলিয়ে যায়। এতে বেসরকারি হিসাব অনুযায়ী 800-র বেশি মানুষ নিখোঁজ হয়, যা বাংলাদেশের সবচেয়ে বড় মর্মান্তিক ফেরি দুর্ঘটনার একটি। কিন্তু এই দুর্ঘটনার পেছনে আসল রহস্য কি? এই ত্রিমোহনাকে কেন আঞ্চলিক ভাষায় কুরাইল্লার মুখ বলা হয়? দীর্ঘ 22 বছর পর বাংলাদেশের বর্তমান নৌ পরিবহনের পরিস্থিতি কি? বিআইডব্লিউটিসি এবং বাংলাদেশের বিচার ব্যবস্থা কি সত্যিকার অর্থে স্বজনহারাদের পাশে দাঁড়াতে পেরেছিল? সবকিছু জানবো আজকের ভিডিওতে। বাংলাদেশ নদীমাতৃক দেশ। স্বভাবতই বাংলাদেশের যাতায়াতে নদীর ভূমিকা অনেক বেশি, আর 2003 সালের দিকে দক্ষিণাঞ্চলের সকল মানুষের যাতায়াতের একমাত্র মাধ্যম ছিল নদীপথ। এমবি নাসরিন 1 ছিল লালমোহন উপজেলার ফেরি। 3 তলা বিশিষ্ট এই ফেরি সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 700 থেকে 800 জন মানুষের। কিন্তু ওই রাতে ফেরিতে ছিল অলমোস্ট 2000-এর মতো মানুষ, যা ধারণ ক্ষমতার দ্বিগুণের চেয়ে বেশি। প্রথমত, ওই দিন মানুষের অনেক বেশি হ্রাস ছিল। দ্বিতীয়ত, এমবি নাসরিন 1-এর পূর্বে যে ফেরি লালমোহন যাওয়ার কথা ছিল তা কোনো এক কারণবশত বাতিল হয়ে যায়। ফলে 2 ফেরির যাত্রীর চাপ এমবি নাসরিন 1-এর উপর এসে পড়ে। একটি ফেরির সেফটির জন্য পানির উপর থেকে ফেরির নিচের ডেক পর্যন্ত মিনিমাম ডিস্টেন্স হওয়া উচিত 3 থেকে 4 ফুট। এটা সবচেয়ে মিনিমাম রিকোয়ারমেন্ট। কিন্তু তথ্য মতে ওই দিন পানি আর ফেরির নিচের ডেকের দূরত্ব ছিল 1 ফিটের চেয়েও কম। রাত 10টায় যখন ফেরিটি চাঁদপুরের ত্রিমোহনায় পৌঁছায়, নদী পানিতে টইটম্বুর। জুন জুলাই বাংলাদেশে ফুল বর্ষা মৌসুম, তাই নদী ছিল স্বভাবতই ফুলে ফেপে। প্রথমত, ফেরিতে ধারণ ক্ষমতার চেয়ে বেশি মানুষ থাকায় প্রচন্ড চাপ ছিল ফেরিতে। তার উপর নদীর মোহনা হওয়ায় নদীর স্রোত ছিল প্রবল। সব মিলিয়ে হঠাৎ লঞ্চটিতে এক বিকট আওয়াজ আসে, আর সেটি ছিল লঞ্চটির তলা ফেটে যাওয়ার আওয়াজ। তবে পরের অংশে যাওয়ার পূর্বে আঞ্চলিক মানুষের কাছে কেন ত্রিমোহনাটি কুরাইল্লার মুখ নামে বেশি পরিচিত তা জানা উচিত। ঘাটাঘাটি করতে গিয়ে আমরা আরটিভির একটা আর্টিকেল খুঁজে পাই, যেখানে লেখা ছিল এই মোহনাটি একদম নদীর তীরেই অবস্থিত। স্বভাবতই নদীর তীরবর্তী এরিয়া অগভীর হয়, কিন্তু নদীর তীরবর্তী এরিয়া হওয়া সত্ত্বেও মোহনাটি অনেক গভীর, যা বর্ষাকালে পরিণত হয় রহস্যময় মৃত্যুকূপে। আঞ্চলিক মানুষের মুখে অনেক গল্প এই মৃত্যুকূপ নিয়ে প্রচলিত থাকলেও সবচেয়ে বেশি মানুষের মুখে যে কথা শোনা যায় তা হলো এই মোহনা এক ছেলের অভিশাপে সৃষ্টি হয়েছে। সে হয়তো 100 বছর আগের কথা। তখন মোহনাস্থলে কোনো নদী ছিল না, ছিল ছোটখাটো বাজার, হোটেল আর দোকানপাট। নদী ছিল তার চেয়ে কয়েক কিলোমিটার দূরে। একদিন বিকালে ছোট এক দরিদ্র ছেলে ওই জায়গায় একটি হোটেলে গিয়ে খাবার চায়। হোটেলের মালিক তাকে প্রথমে তাড়িয়ে দেয়। ছেলেটি পুনরায় খাবার চাইতে গেলে হোটেলের মালিক রেগে মেগে তার গায়ে গরম তেল ছুঁড়ে মারে। অসহ্য যন্ত্রণায় চিৎকার করে কাঁদতে কাঁদতে ছেলেটি চলে যায়। ওই রাতে হোটেল সহ কয়েক কিলোমিটার জায়গা নদীর ভাঙনে পানির অতলে হারিয়ে যায়। লোকমুখে প্রচলিত ওই ছেলের অভিশাপেই নাকি তৈরি হয় এই ত্রিমোহনা। ওই ঘটনার বহু বছর পর ঘূর্ণিপাকে পড়ে একটি লঞ্চ ডুবে যায়। তখন ডুবুরিরা লঞ্চের সন্ধানে নদীর তলদেশে গিয়ে দেখে একটি ছোট ছেলে চেয়ারে বসে আছে। এরপর থেকে লোকমুখে এর নাম কুরাইল্লার মুখ নামে পরিচিত। এর অর্থটা এমন যে কুরাল মাছের মতো বড় মুখ, যা সবকিছু গিলে ফেলে। ঘটনাগুলো আদৌ সত্যি কিনা তা বলা কঠিন, তবে আপনি যদি কাল্পনিক আলাপ বাদ দিয়ে বিজ্ঞানসম্মত আলাপে মনোযোগ দেন, এই মৃত্যুকূপের প্রধান কারণ 3 নদীর এই মোহনায় জুলাই থেকে অক্টোবর পর্যন্ত তীব্র স্রোত বইতে থাকা, যার ফলে প্রায়ই ছোট বড় নৌকার দুর্ঘটনা হয় এই স্থানে। স্থানীয়রা জানান, মোহনার তীব্র স্রোতের কারণে এখানে বহু যাত্রী বিশিষ্ট লঞ্চ ডুবির ঘটনা ঘটেছে। এমবি শাহজালাল, মদিনা, দিনার ও নাসরিন 1 লঞ্চ এই ত্রিমোহনায় ডুবেছে, এবং এই সবগুলো লঞ্চের সবচেয়ে বড় কমন ফ্যাক্টর হলো প্রতিটি লঞ্চে প্রচুর পরিমাণে যাত্রী ছিল।
তীব্র স্রোতের কারণে অধিকাংশ যাত্রী বেঁচে ফিরতে পারেনি। সেম ঘটনা এমভি নাসরিন একের সাথেও ঘটেছে। তাদের যাত্রী বেশি থাকায় আর স্রোতের প্রবাহ চাপ বেশি থাকায় এমভি নাসরিনের তলা ফেটে যায়। প্রথমে লঞ্চটির ইঞ্জিনের সাইড পানির দিকে ঢুকে যাওয়া শুরু করে এবং সামনের অংশ উপরের দিকে উঠে যায়। তারপর এক ঝটকায় 2000 যাত্রী নিয়ে তলিয়ে যায় এমভি নাসরিন। এই মর্মান্তিক দুর্ঘটনায় 800 এর অধিক মানুষ মারা যায়। এলাকাবাসীর কথা মতে পরদিন সকালে নদীতে পানির চেয়ে লাশের সংখ্যাই বেশি ছিল। সেদিন লঞ্চে এক পরিবারের 26 জন বরযাত্রী ওঠেন। 26 জনের মধ্যে 24 জনের মৃত্যুবরণ করেন এই মর্মান্তিক দুর্ঘটনায়। এমনকি একজনেরও লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। শুধু বেঁচে ফিরতে পেরেছিলেন রিনা বেগম ও তার ফুফাতো ভাই সোহেল। এই দুর্ঘটনা সারা দেশের মানুষকে নাড়িয়ে দেয়। ইভেন বিআইডব্লিউটিসি কিছু পদক্ষেপ নেওয়া শুরু করে। দুর্বল নৌযানগুলো নদীপথে চলাচলের ক্ষেত্রে রেস্ট্রিকশন দেয়, তবে সত্যি বললে এগুলো বাংলাদেশের পূর্ণ রেস্ট্রিকশনের মতোই অকার্যকর। বেসরকারি সংস্থা কোস্ট ট্রাস্টের হিসাব অনুযায়ী এমভি নাসরিন দুর্ঘটনায় 8 শতাধিক যাত্রী নিহত ও নিখোঁজ হয়। এর মধ্যে চারফেশন উপজেলার 198 জন, লালমোহনের 264 জন এবং তজমুদ্দিনের 13 জনকে শনাক্ত করা গিয়েছিল। এদের মধ্যে 110 জন ছিল নারী। নিহত বা নিখোঁজ যাত্রীদের মধ্যে ছিল 33 জন রিক্সাওয়ালা, 2 জন ফেরিওয়ালা, 3 জন গার্মেন্টস শ্রমিক, 24 জন চাকরিজীবী, 54 জন দিনমজুর, 36 জন কৃষক, 10 জন ড্রাইভার, 36 জন ব্যবসায়ী, 33 জন ছাত্র, 64 জন গৃহিণী, 9 জন গৃহপরিচারিকা এবং 96 জন শিশু বৃদ্ধা। এই দুর্ঘটনায় 402টি পরিবারের এক বা একাধিক ব্যক্তি মারা যায়। এসব পরিবারের মধ্যে 128টি পরিবারের উপার্জনক্ষম পুরুষ ব্যক্তি মারা যায়। 2003 সালে চাঁদপুরের মেঘনা নদীর মোহনায় এমভি নাসরিন এক ডুবির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে 17 কোটি 11 লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আদেশ দেয় হাইকোর্ট। রায়ে নিহত পরিবারকে 10 লাখ টাকা করে এবং আহত অবস্থায় বেঁচে থাকা মানুষদের 1 লাখ টাকা করে দিতে বলা হয়। কিন্তু বেঁকে বসে বিআইডব্লিউটিসি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন। তারা এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করে বসে, যা 22 বছর পরও এখনো চলমান। বাংলাদেশের হাজারটা মামলার মতো এই মামলারও নিষ্পত্তি কি আদৌ হবে? হলেই বা সেটা কবে? হু নোস।